করছি আরও একটি পর্ব। দেখুন, জীবনে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তই আমাদেরকে সঠিক জায়গায় পৌঁছে দিতে পারে এবং আমাদের একদম সাফল্যের যে শিখর, সেই সাফল্যের একদম উচ্চতম শিখরে কিন্তু পৌঁছে দিতে পারে। হ্যাঁ, আজকের যাদের কথা না বললেই নয়, বা আজকের যাদের কথা বলতেই হবে, আমার সেই উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রী, উত্তীর্ণ ছাত্রছাত্রী যারা রয়েছে, তাদের জন্যই রইল আমার আজকে রয়েছে অসংখ্য তাদের প্রতি ভালোবাসা এবং যেভাবে তাদেরকে প্রেডিকশন করা হয়েছিল, তারা সেই একই রকমভাবে সেই প্রেডিকশন অনুযায়ী আমার যারা কনসালটেশন নিয়েছিলেন তারা কিন্তু সেই মতোই তারা কিন্তু যথেষ্ট ভালো অভাবনীয় রেজাল্ট করেছে এবং কেউ কেউ টপ 5-এর মধ্যে এসছে। এবং আমার নিজের যারা ছাত্রছাত্রীরা রয়েছে তারাও কিন্তু প্রতি বছরের মতো তারাও এবছর খুবই অভাবনীয় রেজাল্ট যেমন করেছে, ঠিক একই রকমভাবে টপ 5-এর মধ্যেও কিন্তু এসছে। সবাই মোটামুটি অ্যাপ্রক্সিমেশন বেশিরভাগ ক্ষেত্রেই 96-97% অ্যাবভ পার্সেন্টেজ তারা নিয়ে কিন্তু তারা সাফল্যের সঙ্গে এগিয়ে চলেছে। দেখুন, এটা উচ্চ মাধ্যমিকের পর এটা এমন একটা সময়, যে সময়টা তাদের কেরিয়ারের, বিশেষ করে যারা উচ্চ মাধ্যমিকে পড়ে, তার কেরিয়ারের কিন্তু একটা দুর্দান্ত বলতে পারেন বা একটা ইম্পর্টেন্ট সেক্টর নির্বাচনটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। দেখুন, যারা তীর্থব্রতকে নিয়ে চিন্তিত থাকে, যারা তীর্থব্রতর পিছনে গোয়েন্দাগিরি করে, তারাও অন্তত একথা জানে, এই বিষয়টি হয়তো জানে, এবং তারা যে তাদের এই বিষয়টা তারা জেনে অন্তত কতটা পরিমাণ তারা গ্রহণযোগ্য হবে বা তারা নিতে পারবে, এটাও একটা বিষয় থেকে যায়। এবং তার তীর্থব্রত পেছনে যে গোয়েন্দাগিরি করে যারা, তারা এটা অন্তত জানে যে তার এডুকেশন সেক্টরটা কতটা স্ট্রং, সেটা তারা ভালো মতো করে জানে, এবং সেটা আরও একবার প্রমাণিত হয়ে গেছে। সুতরাং দেখুন, এই যে এইচএস বা বলতে পারেন উচ্চ মাধ্যমিকের পরেই কিন্তু জীবনের একটা গুরুত্বপূর্ণ সময়, একটা টার্নিং পয়েন্ট। কারণ এই সময়টাতে যদি আমাদেরকে সঠিক নির্বাচন, যদি কেরিয়ারের সেক্টরটাকে যদি সঠিক নির্বাচন না হয়, তাহলে কিন্তু অবশ্যই তার সঠিক পথে যে তার যে সাফল্য, সেই জায়গাটা কিন্তু প্রবলেম হতে পারে বা সেক্ষেত্রে কিছুটা প্রতিহত হতে পারে। হ্যাঁ, আজকে আমার অনুষ্ঠান তাদের জন্যই যারা এই মুহূর্তে তাদের কেরিয়ারের সেক্টর নিয়ে চিন্তা ভাবনা করছে অথবা ব্যস্ত রয়েছে যে কোন সেক্টরটাকে চুজ করবে। তার কারণ দেখুন, এই যে সময়টা, এই সময় যদি সঠিক সিদ্ধান্ত গ্রহণ যদি না হয়, তাহলে কোনোভাবেই কিন্তু তার সফলতাকে সে ধরে আনতে পারবে না। সুতরাং এই সময়টাতে একদম সঠিক সিদ্ধান্ত যদি নেওয়া যায়, তাহলে অবশ্যই তারা কিন্তু তাদের সফলতার পথে এগিয়ে যেতে পারবে। এবং এই পথে এগিয়ে গিয়ে সফলতা আনতে হলে তাদের সঠিক সময়, এই যে বর্তমান সময়, এই সময়টাকে তাদেরকে কাজে লাগাতে হবে, এবং এর মাধ্যমেই তারা কিন্তু ভবিষ্যতে বলতে পারেন ফিউচারে তারা সেটেল ডাউনও করবে, এবং তার সঙ্গে তারা কিন্তু তাদের সফলতা জায়গাটাও পাবে। দেখুন, এইচএস এর অবধি পড়াশোনার ক্ষেত্রে সায়েন্স, আর্টস, কমার্স, হিউম্যানিটিজ অনেক রকমের সাবজেক্টের ক্ষেত্রে আমরা কিন্তু তার সেই অনুযায়ী একটা মোটামুটি এর মধ্যে ঘোরাফেরি করেছিল। কিন্তু এই যে যখনই উচ্চ মাধ্যমিক হয়ে গেল, তারপরে কিন্তু আমাদের সেক্টোরিয়াল একটা চেঞ্জেস কিন্তু এখানে এসে পড়ে যায়। দেখুন, আমি আমার অনুষ্ঠানে সবসময় চেষ্টা করি যে যতটা পারা যায় আপনাদেরকে একটা কভার আপ দেওয়ার চেষ্টা করি যে তার অ্যাকচুয়ালি কোন সেক্টরে গেলে সেখান থেকে তার অবশ্যই সেই জায়গা থেকে উন্নতি হবে। তার কারণ একটা সঠিক পন্থা এবং সঠিক গাইডলাইন যদি আপনারা মেনে চলতে পারেন, সেটাই কিন্তু আপনাকে সফলতা নিতে পারে। দেখুন, সায়েন্স তো বলে দিল, একটা জন্মছক দেখে তো অনেকেই বলে দিল সায়েন্স, বলে দিলে হয়তো ডাক্তার, বলে দিলে আবার ইঞ্জিনিয়ার। যদিও একই ছকে ডাক্তার, ইঞ্জিনিয়ারিং এরকম হয় না, আবার এরকম ছকও দেখা যায় যার ক্ষেত্রে ডাক্তার, ইঞ্জিনিয়ার দুটোই হতে পারে। কিন্তু বেশিরভাগ ছকের ক্ষেত্রে যা দেখতে পাওয়া যায়, আমি আমার চেম্বার প্র্যাকটিস লাইফে যা দেখেছি, তাতে স্পেসিফিকেশনটা খুব দরকার হয়ে পড়ে। অর্থাৎ যে ডাক্তার, সে ডাক্তারের স্পেসিফিকেশনটা কোথায়, মানে কোন জায়গায় কোন সেক্টরে সে ডাক্তারি করবে। সে কি পালমোনোলজিস্ট হবে, নাকি হার্ট স্পেশালিস্ট হবে, নাকি অর্থোপেডিক হবে, নাকি সে গাইনোলজিক্যাল প্র্যাকটিস করবে। এইসব সেক্টরটা খুব ইম্পর্টেন্ট। তার কারণ শুধু ডাক্তারি পড়লেই হলো না, বা যারা ইঞ্জিনিয়ার শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং শুধুমাত্র চয়েস করলেই হলো না, তার ক্ষেত্রে সে সিভিলে যাবে, মেকানিক্যালে যাবে, না ইলেকট্রিক্যালে যাবে, না ইলেকট্রনিক্সে যাবে, নাকি কেমিক্যালে যাবে, নাকি মেরিনে যাবে। এই সেক্টরটা খুব ইম্পর্টেন্ট। দেখবেন যার হয়তো মেরিন, সে যদি হয়তো সিভিলকে চয়েস করে বসে থাকে, সে ইঞ্জিনিয়ারিংটা পড়লো কিন্তু কোনোভাবে কিন্তু সে সাকসেসের জায়গাটা কিন্তু পাচ্ছে না। সুতরাং এই জায়গাগুলোকে আমাদেরকে বুঝে একজন সঠিক অ্যাস্ট্রোলজারের কাছে পৌঁছে সঠিক জায়গাটাকে নির্ধারণ করুন, এবং সেটাকে জীবনে সে একটা গাইডলাইন মেনে চলুন। এবং শুধুমাত্র একটা প্রেডিকশন নয়, অ্যাস্ট্রোলজিকে শুধুমাত্র প্রেডিকশন নয়, জীবনে গাইডলাইন হিসেবে এবং জীবনকে সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত করে নিয়ে তাদের এগোতে পারেন, তাহলে কিন্তু আমাদের কাছে সফলতা আপনার কাছে কিন্তু এসে পৌঁছাবে। আমরা আমাদের প্রথম বন্ধুকে নিয়ে আমরা এগিয়ে চলবো। কে বলছেন, কোথা থেকে বলছেন?
নমস্কার, কে বলছেন? আমি প্রীতম ছেত্রী বলছিলাম, মালদা জেলা থেকে। প্রীতম বাবু, কার সম্বন্ধে জানবেন? নিজের সম্পর্কে। আপনার জন্ম তারিখ? 16/11/2005। 16/11/2005। জন্ম সময়? দুপুর 12টা। 12 নুন। হ্যাঁ। জন্মস্থান মালদা জেলা। কতদিন ধরে অনুষ্ঠান দেখছেন? হয়ে গেছে, কিন্তু মানে লাইন পাই না, পেয়ে গেছি লাইন। অনেকদিন ধরে চেষ্টা করে তারপর লাইন পেয়েছেন? হ্যাঁ। তো কেমন লাগে অনুষ্ঠান? ভালো লাগে অনুষ্ঠানে। তো এখানে যে টিপস গুলো বলা হয় কখনো ব্যবহার করে দেখেছেন? হ্যালো? হ্যাঁ, সেরকম মানে হয়নি, যেটা টিপস গুলো তাও মোটামুটি শুনেছি, কিন্তু ব্যবহার করা হয়। আচ্ছা প্রীতম বাবু, এখানে যে পাওয়া যাচ্ছে আপনার জন্ম তারিখ পাওয়া যাচ্ছে 16 তারিখ, 16/11/2005। অর্থাৎ আপনার যে জন্ম সংখ্যা তাকে আমরা যোগ করলে পাই 7, অর্থাৎ কেতুর সংখ্যা। এবং আপনার প্রপার প্ল্যানিং এর ক্ষেত্রে, যে কাজের ক্ষেত্রে প্ল্যানিং করুন না কেন, সে প্ল্যানিংটাকে সঠিকভাবে সেই মতো করে পরিকল্পনা মতো তার বাস্তবায়নের ক্ষেত্রে একটা অভাব, যেভাবে চিন্তা ভাবনা করেন সেই চিন্তাকে সঠিক রূপ দেওয়ার ক্ষেত্রে একটা সমস্যা কিন্তু এখানে দেখতে পাওয়া যায়। লগ্ন এখানে পাওয়া গেছে ধনিষ্ঠা নক্ষত্রে এবং চন্দ্র পাওয়া গেছে কৃত্তিকা নক্ষত্রে, বৃষ রাশি এবং এখানে মকর লগ্ন পাওয়া গিয়েছে। লগ্নের তৃতীয়স্থ রাহু বসে রয়েছে, যা কিন্তু আপনার কমিউনিকেশন সেক্টরটাতে একটু সমস্যা তৈরি করে। বিভিন্ন কাজের ক্ষেত্রে যখনই যোগাযোগ তৈরি হবে বা বিভিন্ন ক্ষেত্রে যখনই কমিউনিকেশন, সেই কমিউনিকেশনের জায়গাটা কিন্তু একটা সমস্যা তৈরি হয়। এবং এখানে লগ্নপতি শনি কিন্তু অবস্থান করছে সপ্তমস্থ অবস্থায়, এবং এখানে চতুর্থপতি মঙ্গল অবস্থান করছে এবং সেখানে একটা মাঙ্গলিক দোষ তৈরি করেছে, এবং সেখানে বৃহস্পতির দৃষ্টি পড়েছে। অর্থাৎ বলা যায় যে আপনার ক্ষেত্রে ইনকাম স্টেবিলিটির জায়গাটা ভবিষ্যতে একটা কিন্তু আপস অ্যান্ড ডাউনস এর মধ্যে দিয়ে যাবে। এবং লগ্ন এখানে চন্দ্র যেহেতু এখানে সপ্তমপতি এখানে পঞ্চমস্থ জায়গা হয়েছে, অর্থাৎ রিলেশনশিপের ক্ষেত্রে একটা ইস্যু কিন্তু ভবিষ্যতে একটু প্রবলেম ফেস করতে হতে পারে। এবং বর্তমান যে সময় 2005 সালে জন্ম, 2025 সাল মোটামুটি বলা যায় শিক্ষার ক্ষেত্রে সায়েন্স ওরিয়েন্টেশন এরিয়াটা বেশ স্ট্রং, কিন্তু যেভাবে প্ল্যানিং করবেন সেই অনুযায়ী রেজাল্ট কিন্তু সব সময় আসবে না, কিন্তু তা সত্ত্বেও আপনি আপনার কনফিডেন্স নিয়ে এগিয়ে যাবেন। আপনার এখানে মূল প্রশ্ন যেটা কেরিয়ার ওরিয়েন্টেশন, ইন ফিউচার কেরিয়ারের জায়গাটা, সে যে বিশেষ করে দশমপতি এখানে কিন্তু একটু পীড়িত অবস্থায় বসে রয়েছে, এবং দশমস্থ স্থানে কিন্তু বৃহস্পতির অবস্থান, এবং এই বৃহস্পতির যে অবস্থান দ্বাদশপতি এখানে দশমস্থ অবস্থান, এই জায়গাটা কিন্তু কর্মের স্যাটিসফ্যাকশনের ক্ষেত্রে অভাব। এবং প্রথম ফেজে যখনই চাকরি পাবেন সেই সময়টার ক্ষেত্রে কিন্তু একটু স্ট্রাগল পিরিয়ডের মধ্যে দিয়ে যেতে হবে, কিন্তু ওভারঅল ইন ফিউচার মোটামুটি ভাবে কর্মক্ষেত্র জায়গায় বেটারমেন্ট জায়গা রয়েছে মোটামুটি ভাবে, কিন্তু কিছু জায়গায় একটু স্লথ তৈরি হবে, আপস অ্যান্ড ডাউনস মাঝে মধ্যেই চলবে। কিন্তু আপনার যে আপার কমিউনিকেশন থাকবে, অর্থাৎ যারা আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তাদের সঙ্গে প্রথম ফেজে টাসল থাকলেও পরবর্তী ক্ষেত্রে তাদের কাছে আপনার গ্রহণযোগ্যতা বাড়বে, এবং আপনি ভবিষ্যতে অনেকটা লম্বা জায়গা যাওয়ার জায়গা রয়েছে। কিন্তু এখানে যে মাঙ্গলিক দোষ, এবং এখানে বৃহস্পতি একটু পীড়িত, এবং দশমপতি শুক্র সেও কিন্তু একটু পীড়িত অবস্থা বসে রয়েছে। এই জায়গাগুলোকে একটু রেকটিফিকেশনের প্রয়োজন রয়েছে এবং কিছু গাইডলাইনের প্রয়োজন রয়েছে। আর কি জানতে চান বলুন? দেখুন, এই জন্মছক অনুযায়ী 100% বলা যায় আপনার যদি চাকরি করেন সেই অনুযায়ী তবেই কিন্তু আপনি ইন ফিউচারে সাকসেস পাবেন। ডাইরেক্টলি আপনি যদি কোনো কাজের সঙ্গে নিজে কোনো বিজনেস করেন, সেই বিজনেসের জায়গাটা কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে না। তার কারণ আপনার যে বিজনেস, দেখুন এখানে আপনার যা পাওয়া যাচ্ছে, আপনার যদি কমিউনিকেশন সেক্টরটা যদি আপনি চেষ্টা করেন সেই জায়গাটা অবশ্যই হবে। আপনি সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন তো? হ্যালো, এই জায়গাটা একটা গন্ডগোল হয়ে গেল। তার কারণ দেখুন, এখানে আপনার যে চয়েসটা যদি এখানে একদম সঠিক হয়নি, যার ফলে কিন্তু আপনার চাকরির যে জায়গাটা সেটা পেতেও কিন্তু একটু সমস্যা হবে। বর্তমানে এখন কি করেন? সেটাই বলতে চাইলাম। দেখুন, আপনি এখন 20 বছর বয়স, এডুকেশন সেক্টর এখন পড়াশোনা করছেন, কিন্তু এখানে চয়েসটা খুব ভুল হয়ে গিয়েছে আপনার ক্ষেত্রে। এই চয়েসটা কিন্তু যদি এটা প্যারাসায়েন্সও হতো তাহলেও কিন্তু ইন ফিউচার অনেকটা স্ট্রং এরিয়া থাকতো।
কিন্তু এই যে আর্টসের চয়েসটা করেছেন, এই আর্টসের চয়েসটা কিন্তু ইন ফিউচার, বিশেষ করে যদি আপনি একাডেমিক লাইন থাকতে চান, সেই একাডেমিক লাইনের জায়গাটা কিন্তু একটু প্রবলেম রয়েছে। কোনো কমিউনিকেশন সেক্টর অথবা যদি কোনো মিডিয়া হাউসের সঙ্গে যুক্ত হতে পারেন, অথবা এমন কোনো জায়গা যেখানে পাবলিক রিলেটেড কাজ করতে হয়, মানে পাবলিকের সঙ্গে একটু বেশি কমিউনিকেট করতে হয়, এরম ধরনের কাজ যদি করতে পারেন তাহলে সেক্ষেত্রে অনেকটা বেটার জায়গা থাকবেন। এবং ব্যাংকিং সেক্টর, বিশেষ করে যে ব্যাংকিং এর ব্যাক অফিস জবের ক্ষেত্রে যদি করেন, সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে জায়গাটা তৈরি হবে। কিন্তু প্রথম ফেজটাতে প্রবলেম, কিন্তু অবশ্যই সেটা গভর্নমেন্ট ব্যাংক নয়, যে কোনো ধরনের সরকারি ব্যাংক নয়, বেসরকারি যে সমস্ত ব্যাংক আছে সেই সব ক্ষেত্রে চেষ্টা করলে হতে পারে। সরকারি চাকরির জায়গা আমি এখানে খুব একটা স্ট্রং কিন্তু দেখতে পাচ্ছি না, যেটা আপনার হয়তো একটা মূলত প্রশ্ন ছিল। হ্যালো, তাই ছিল তো? কিন্তু এখানে সেই জায়গাটা আমি দেখতে পাচ্ছি না, তার কারণ এখানে রবিও যথেষ্ট পীড়িত হয়ে রয়েছে এবং দশম ভাবের সঙ্গে খুব একটা স্ট্রং কিন্তু কানেক্টিভিটি এখানে পাওয়া যাচ্ছে না, যার ফলে এখানে কিন্তু সরকারি চাকরির থেকে আপনার বেসরকারি ক্ষেত্রে জায়গায় উন্নতির জায়গায় রয়েছে। কিন্তু অবশ্যই বলবো একটু কম্পিউটার ওরিয়েন্টেড ক্ষেত্রটাকে একটু ভালো করে কনসেন্ট্রেট করুন, যেটাতে আপনার একটু সমস্যা রয়েছে, তবে সেখান থেকে কিন্তু ইন ফিউচার কিন্তু অনেকটা দৌড়াতে পারবেন, অনেকটা বড় জায়গায় যেতে পারবেন। কিন্তু বারবার ধরে স্টেবিলিটি ক্ষেত্রে প্রবলেম এবং বারবার ধরে কর্মের পরিবর্তন কিন্তু এখানে একটা দেখতে পাওয়া যাচ্ছে। এটার জন্য ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে একটু রেকটিফিকেশন করুন। 2025 সালে মানে এখন 20 বছর বয়স, একদম 1-2 বছরের মধ্যেই হয়তো আপনি আপনার কর্মস্থলে এন্ট্রি নেবেন। এই সময়টাতে একটা আইডিয়াল টাইম, আপনি একটা প্রপার গাইডলাইন পেলেন যে কোন সেক্টরে আপনি গেলে জয়েন করতে আপনার ক্ষেত্রে ভালো হবে, যেটা আমি আমার আজকে আলোচনার ক্ষেত্রে শুরু করেছিলাম। সেই জন্যই বলবো একটু ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে কিছু রেকটিফিকেশন এবং কিছু গাইডলাইন মেনে চলুন, সেক্ষেত্রে ভবিষ্যতে অনেকটা ভালো হতে পারবে। আর কিছু জানতে চান? যেটা আপনার কাছে বলা হলো সেটাকে আশা করি আপনি অনুধাবন করতে পেরেছেন, এবং আপনার আগের যে আপনি যে পরিমাণ প্ল্যানিং করেন সেই অনুযায়ী কি রেজাল্ট আসে আপনার ক্ষেত্রে? যেভাবে আপনি নিজের কাজকে যেভাবে সামনে আপনি যতটা পরিমাণ এফোর্ট দেন, সেই রেজাল্ট কি আপনি কখনো পান? দেখুন, এই জায়গাটা হচ্ছে প্রবলেম, এবং আপনার যে চয়েসটা সেটা আপনি এখন রিয়েলাইজ করেন যে আপনার যে চয়েসটা, সেই চয়েসটা আগে অনেকটা ভুল হয়ে গেছে, তাই না? তো এই জায়গাটাকে বুঝে যেটা বললাম সেই গাইডলাইন অনুযায়ী চলুন এবং ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে স্পেসিফিকেশন কিছু কিছু জায়গা রয়েছে সেগুলোকে একটু রেকটিফাই করুন, তাহলেই দেখবেন অনেকটা ভালো থাকবেন এবং ভবিষ্যতে অনেকটা সাফল্যের পথে এগিয়ে যেতে পারবেন। ভালো থাকবেন, এগিয়ে চলুন। দেখুন, আজকের আমার যে আলোচনা, যে বিষয়ে আজকে আলোচনা দেখলেন একজন স্টুডেন্টও কিন্তু সঙ্গে সঙ্গে আমরা পাওয়া গেল। তার কারণ দেখুন, এই যে সেক্টরের যে চয়েস, এই সেক্টরের চয়েসটা যে খুব আমাদের কাছে ইম্পর্টেন্ট। তার কারণ যদি আমার সেক্টরের চয়েসটা ঠিক না হয় তাহলে কিন্তু কোনো রকম ভাবেই আমাদের সঠিক জায়গাটা পাবো না। দেখুন, বিদ্যা আর বুদ্ধি এই দুয়ের কম্বিনেশন যখন তৈরি হবে, সেখান থেকে কিন্তু সফলতা। দেখুন, আমি আমার অনুষ্ঠানে কখনো বলি না বিদ্যা মানে প্রচুর ডিগ্রি, তা নয়। কিন্তু আপনি যে কোনো ধরনের, যেমন শুধুমাত্র প্রাতিষ্ঠানিক বিদ্যা কথা আমি বলি না, তার সঙ্গে আপনার কারিগরি, মানবিক সমস্ত ধরনের শিক্ষারই কিন্তু আমাদের কাছে প্রয়োজন রয়েছে। সেই শিক্ষায় আমাদেরকে শিক্ষিত হতে হবে এবং সেই শিক্ষা শিখে মানুষকে সঠিক মর্যাদা দিয়ে তবেই যদি আপনি এগিয়ে যেতে পারেন, তাহলে দেখবেন বিদ্যা আর বুদ্ধি দুয়ের কম্বিনেশনে আপনি তো আপনার সফলতা পাচ্ছেন। দেখুন, বিদ্যা আর বুদ্ধি এই দুয়ের যদি কম্বিনেশন যখন একসঙ্গে ঘটে যাবে, সেখানে সফলতাকে কেউ আটকাতে পারে না। আর যখনই দেখবেন শুধুমাত্র বুদ্ধি আপনার বিদ্যাকে সঠিক হলো না, কিন্তু সেক্ষেত্রে আপনি বুদ্ধি শুধু অ্যাপ্লাই করছেন, সেক্ষেত্রে দেখবেন সব জায়গায় সবসময় যে সুবুদ্ধি, দেখুন বুদ্ধিরও দুটো ক্যাটাগরিশন থাকে, একটা দুর্বুদ্ধি, একটা সুবুদ্ধি। এক্ষেত্রে দেখবেন যখনই আপনি বারবার ধরে প্রতিহত হবেন, তখনই সেক্ষেত্রে কিন্তু আপনার মিলিয়ে দেখতে পারেন বিভিন্ন ক্ষেত্রে আপনি অন্যের দেখবেন সমালোচনা করবার চেষ্টা করবেন, অন্যের ক্ষতি কি করে করা যায় দেখবেন, তাদের আপনি আপনাদের জীবনে আপনারা মিলিয়ে দেখতে পারেন যে কিভাবে তাকে ছোট করা যায়, এরকম বিভিন্ন ধরনের ক্ষেত্রে। সুতরাং বিদ্যার সঠিক পরিমাপকে যদি হয়, সেখানেই তার বুদ্ধির তার প্রয়োগ কৌশলতা আসে। বুদ্ধা এবং বুদ্ধির দুয়ের যে কম্বিনেশন, তার মাধ্যমে কিন্তু সফলতা, যেটা আপনারাও কিন্তু দেখেছেন যে ভবিষ্যতে বিগত দিনেও যারা কিন্তু তাদেরকে নিজেকে এস্টাবলিশ করতে গেলে অবশ্যই বুদ্ধির অ্যাপ্লিকেশন অবশ্যই প্রয়োজন, কিন্তু তার সঙ্গে সঙ্গে আপনি যদি কোনো একটা কারিগরি শিক্ষা জানেন, সেই কারিগরি শিক্ষাকে আপনি আপনার জীবনকে তার সঙ্গে যুক্ত করতে পারেন। কিন্তু আমাদের জীবনের সঙ্গে যুক্ত করলেও কিন্তু তাকে অ্যাপ্লিকেশনটা বুদ্ধির মাধ্যমে হবে, কিন্তু কারিগরি শিক্ষাটা যদি সঠিক হয় তবেই তো বুদ্ধিটাকে অ্যাপ্লাই করতে পারবেন, তবেই তো সাকসেস, তা নাহলে কি পাবেন? আর আমাদের দ্বিতীয় বন্ধুকে নিয়ে আমরা এগিয়ে চলবো। কে বলছেন, কোথা থেকে বলছেন? কাল সম্বন্ধে জানবে রাহুল? জন্ম তারিখ বলো। 10th March 1996। জন্ম সময় 9:60 PM। জন্মস্থান কন্টাই।
কেমন লাগে অনুষ্ঠান? খুবই ভালো লাগে। 1996 সালে জন্ম, 2025 সাল, মানে মোটামুটি বলা যায় 29 বছর বয়স, তাই তো? তাই 29 বছর এখন বলা যায় তোমরা ইয়াং এজেড। তাই ইয়াং এজেড যারা, তাদের ক্ষেত্রে এই অ্যাস্ট্রোলজিক্যাল এই প্রোগ্রামটা তোমাদের কাছে গ্রহণযোগ্য বলে মনে হয়? এখান থেকে যা যা জিনিস তোমাদের বলা হয় সেগুলো কখনো ব্যবহার করে দেখেছো? যে সমস্ত টিপস গুলো বলা হয় সেগুলো কখনো কি ব্যবহার করে দেখেছো? তার মানে তুমি আমার অনুষ্ঠান দেখো, তার কারণ এই স্পেশালাইজেশন কিছু টিপস আমি সবসময় দিয়ে থাকি এবং প্রত্যেকটা চার্টের ক্ষেত্রে আমার দেখবে আলাদা আলাদা করে কিছু অ্যাপ্লিকেশন থাকে। দেখো এখানে জন্ম তারিখ পাওয়া যাচ্ছে 10 তারিখ। এই 10 তারিখ যাদের জন্ম হয় তাদের কিন্তু লাইফে কিন্তু একটা আপস অ্যান্ড ডাউনস কিন্তু তাদের যে বিশেষ করে থাকে, বিশেষ করে যাদের এক সংখ্যার জাতক জাতিকারা যারা হন তারা যথেষ্ট আত্মকেন্দ্রিক হন, অর্থাৎ নিজেদের প্রতি যথেষ্ট কনফিডেন্স থাকে, যে কোনো কাজে সহজে চট করে কারো কাছে মাথা নোয়াতে তুমি চাও না, তাই না? হ্যালো, তাই তো? আচ্ছা, এখানে লগ্ন পাওয়া গেছে স্বাতী নক্ষত্রে এবং চন্দ্র পাওয়া গেছে বিশাখা নক্ষত্রে। এই স্বাতী নক্ষত্রের জাতক জাতিকা যারা হন তাদের ক্ষেত্রে জন্মের প্রথম ফেজটা বেশ প্রবলেমের মধ্যে দিয়ে গেলেও মোটামুটি বলা যায় সেকেন্ড ফেজ অর্থাৎ 36 to 38 ইয়ার্স এর পর থেকে কিন্তু জীবনে সফলতার জায়গাটা কিন্তু এখানে পাওয়া যাচ্ছে এখানে বৃশ্চিক রাশি এবং লগ্ন হিসেবে পাওয়া যাচ্ছে এখানে তুলা লগ্ন। এই যে তুলা লগ্নের এবং দ্বাদশ স্থানে এখানে রাহু বসে রয়েছে এবং এখানে শনি কেতু একসঙ্গে যুক্ত অবস্থায় বসে রয়েছে ষষ্ঠ স্থানে এবং বর্তমানে শনি কিন্তু সেখানেই অবস্থান করছে। অর্থাৎ বর্তমান সময় শারীরিক জায়গাটা এবং মানসিক চাপ এই জায়গাটা কিন্তু একটা সমস্যা তৈরি করছে। লাস্ট বছর 2-2.5 কিন্তু যথেষ্ট মানসিক চাপ, বিভিন্ন ক্ষেত্রে যতটা চেষ্টা করেছো সেই অনুযায়ী রেজাল্ট না আসার জায়গা, প্রফেশনালি যতটা সাকসেস চাইছো সেই অনুযায়ী কিন্তু হয়ে উঠছে না, ব্যক্তিগত জীবনেও কিন্তু একটা টানা পোড়েন চলছে, পারিবারিক ক্ষেত্রে যতটা পরিমাণ জায়গা যতটা সাপোর্ট পাওয়ার জায়গা সেই জায়গার ক্ষেত্রে প্রবলেম, দীর্ঘদিন ধরে একটা কম্পিটিটিভ ক্ষেত্রে চেষ্টা করলেও সেখান থেকে সফলতা পাওয়ার ক্ষেত্রে একটা সমস্যা এবং পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন চিন্তাভাবনা করে অন্য স্টেপ নিলেও সেখান থেকে কিন্তু প্রপার রেজাল্ট কিন্তু আসছে না এবং বারবার ধরে প্রতিহত হতে হচ্ছে এবং বর্তমান সময়টা ফাইন্যান্সিয়াল ইস্যু এবং কেরিয়ার নিয়ে যথেষ্ট পরিমাণে কিন্তু সন্দিহান অবস্থায় বসে রয়েছে, তাই তো? দেখো তুমি বলার আগেই আমি বলে দিলাম যে তুমি কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু চেষ্টা করছো এবং এই কম্পিটিটিভ এক্সামে চেষ্টা করছো বিগত কয়েক বছর ধরে, কিন্তু সেটা আলটিমেটলি সাকসেসফুলি হচ্ছে না। তার কারণটা হচ্ছে এখানে যে রবি সাকসেসফুল আমাদের ষষ্ঠ ভাব, আমি এর আগে অনেক আলোচনা করেছি যে আমাদের কম্পিটিটিভ এক্সামকে সফলতা এনে দিতে পারে ষষ্ঠ ভাব এবং সেই বর্তমানে সেই ষষ্ঠ ভাবটাই কিন্তু পীড়িত এবং স্ট্রংলি পীড়িত। সেই জায়গাটাকে একটু রেকটিফিকেশন না হলে সেখান থেকে কিন্তু সফলতার জায়গাটা আসবে না এবং তোমার ক্ষেত্রে এডুকেশন সেক্টরটা যেভাবে চেয়েছিলে সেই অনুযায়ী কিন্তু রেজাল্ট কিন্তু আসেনি, তাই তো? এবং তোমার বিভিন্ন ক্ষেত্রে যেভাবে প্ল্যানিং করো সেই অনুযায়ী এক্সিকিউট করতে পারো না। এই জন্য বলবো ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে একটু কিছু স্টেপ নাও, তবে সেখান থেকে এগোতে পারবে। প্রতি সপ্তাহের বুধবার দিন 5টা সবুজ রঙের লজেন্স যে কোনো বাচ্চাদেরকে খাওয়ানোর চেষ্টা করো। এই উপাচারটা প্রথম করো এবং তারপর ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে একটু গাইডলাইন অনুযায়ী চলো, তাহলে 2027 সালের জায়গা থেকে তোমার কর্মের জায়গাটা কিন্তু ইম্প্রুভাইজেশন হবে। কিন্তু আগে থেকে স্টেপ নিতে হবে, তা না হলে তার ইম্প্রুভাইজেশনটা পাওয়ার ক্ষেত্রে সময়টা কিন্তু চলে যাবে। 2025 আইডিয়াল টাইম, 2027 সাল থেকে কিন্তু আমাদেরকে সঠিক জায়গাটা তুমি খুঁজে পাওয়ার জায়গা। সেই কারণের জন্য এই সময়টাকে কাজে লাগাও। এখন এই হঠাৎ করে কোনো কিছু করে ফেলে তার থেকে সাকসেস আসার জায়গাটা কিন্তু অনেকটা ধীর হয়ে যায়। তার কারণ স্প্যান অফ টাইম এবং যে সময়টা বর্তমান সময়টা আইডিয়াল টাইম ফর অ্যাকচুয়াল স্টেপ নেওয়ার, কারণ এই সময়টা পেরিয়ে গেলে এই যে গ্রহগত অবস্থান এই জায়গাটা এমন একটা কন্ডিশনে দাঁড়িয়ে রয়েছে, এই সময় যদি সঠিক কোনো পদক্ষেপ নেওয়া যায় তা কিন্তু ভবিষ্যতে আমূল পরিবর্তন করতে পারে। সুতরাং বুঝতে পেরেছো? হ্যালো, এবং সেই অনুযায়ী জীবনে এগিয়ে চলো। হ্যাঁ বলো। সরকারি চাকরির যোগ যদি না থাকতো, আমি যেমন একদম পরিষ্কার কারো মন শান্ত করার কথা আমি বলি না এখানে বসে, তুমি দেখলে আমার বিগত অনুষ্ঠান করে দেখবে যে কাউকে আমি মন তাকে খুশি করার মতো কথা বলি না, যা দেখতে পাই সেই অনুযায়ী গ্রহগত পজিশনে বলি, সেই অনুযায়ী পুরো অ্যানালিসিসটাকে তুলে ধরার চেষ্টা করি। যদি সরকারি চাকরির যোগ না থাকতো আগের জনকে যেমন বলে দিলাম ঠিক একই রকম তোমাকেও বলে দাও, তোমার সরকারি চাকরির যোগ রয়েছে কিন্তু অবস্ট্রাকলস রয়েছে, সেটাকে কাটাতে পারলে সেখান থেকে হবে, আদারওয়াইজ হবে না। বোঝা গেল?
দেখুন, আমি আমার অ্যানালিসিসে সবসময় যেটা চেষ্টা করি যে আপনাদের কাছে সঠিক তথ্যকে তুলে ধরার, তার কারণ একটা সঠিক তথ্যই আপনাকে কিন্তু আপনার জীবনকে সঠিক দিশা দিতে পারে। তার কারণ আমি আমার চেম্বার প্র্যাকটিসের ক্ষেত্রে বহু ক্ষেত্রে দেখেছেন যে আপনারা কিন্তু যে সঠিক চয়েসের অভাবে কিন্তু বহু ক্ষেত্রে প্রফেশনের ক্ষেত্রে সমস্যা। সেই কারণের জন্যই কিন্তু আজকের যে অনুষ্ঠান করার জায়গাটা আমার আজকে বারবার ধরে আমি প্রথম থেকেই বলার চেষ্টা করছি। কারণ দেখুন, আপনার সন্তান যদি সঠিক সেক্টরকে যদি চয়েস করতে না পারে, তাহলে কিন্তু সেখান থেকে কিন্তু তার আলটিমেটাম আসে না। দেখুন, মেডিকেল সেক্টর আপনাকে অনেক ক্ষেত্রে অনেকে বলে দেবে যে মেডিকেল সেক্টর, কিন্তু মেডিকেল সেক্টর মানেই কিন্তু সেখান থেকে শুধুমাত্র ডাক্তারি না। মেডিকেল সেক্টরের ক্ষেত্রে অনেক রকমের ভাগ রয়েছে, অনেক রকমের জায়গা রয়েছে। শুধুমাত্র ডাক্তার ছাড়াও তার ক্ষেত্রে কিন্তু অনেক জায়গা রয়েছে, সেটা কিন্তু আপনার জন্ম ছক বলে দেবে। এবং আপনার জন্ম ছকে কিন্তু সেটা লুকিয়ে রয়েছে যে আপনি কোন সেক্টরে কোন জায়গা থেকে যাবেন, তবেই সেখান থেকে কিন্তু আপনি তার আলটিমেটাম জায়গাটা কিন্তু পাবেন। দেখুন, অনেকেই কমার্স পড়ছে, কিন্তু কমার্স পড়লে সবাই কি এমবিএ পড়বে? সবাই কি সেখান থেকে সিএস করবে? সবাই কি সিএমএ করবে? অর্থাৎ এই জায়গাটা কে সিএ করবে, কে সিএমএ করবে, কে সিএস করবে, সেটাও কিন্তু এই কমার্সের সেক্টরাইজেশন। আর যারা ধরুন সায়েন্স নিয়ে পড়ছে, শুধুই কি ডাক্তার ইঞ্জিনিয়ারিং, ফুড অ্যান্ড নিউট্রিশন কি নেই, ফুড অ্যান্ড টেকনোলজি কি নেই? বর্তমান সময়ে ডাক্তারি বললেও যে ডাক্তারি কোন কোন ভাগের মধ্যে যাবে, এই সমস্ত কিছু কিন্তু রয়েছে আমাদের জন্ম ছকের মধ্যে। এবং এই জন্ম ছকটাকে যদি সঠিকভাবে বিচার বিশ্লেষণ করা যায় এবং সেটাকে সঠিক সময় করা যায়, তবেই কিন্তু আপনি সেখান থেকে এগিয়ে যেতে পারবেন। তা না হলে সঠিক চয়েস যদি না হয়, কোনোভাবে কিন্তু সেই সেক্টরে আপনি যদি চয়েস করতে না পারেন। কেন আমি আমার চেম্বার প্র্যাকটিস লাইফে দেখেছি বহু মানুষের ক্ষেত্রে, বেশিরভাগ মানুষের ক্ষেত্রে সেক্টর চয়েস ভুল হয়ে যায়, যার ফলে তার অধিক পরিশ্রমেও কিন্তু সে জায়গা থেকে সফলতা আসে না। আপনারা নিজেরাও মিলিয়ে দেখতে পারেন যে আপনাদের ক্ষেত্রে আপনার যে বন্ধু বান্ধব রয়েছে তারা কিন্তু অনেক কম লেবার দিচ্ছে, কিন্তু সে অনেক বেশি সাকসেসফুল। আবার এরকমও দেখবেন যে আপনার স্কুলে যে ছিল একদম ফার্স্ট বয় ছিল, সে কিন্তু তার কেরিয়ারে যে জায়গাটা, সেই জায়গাটা সে কিন্তু 100% জায়গা রিচ করতে পারেনি। তার কারণটা কোথায়? তার কারণটা আপনার যে জন্ম ছক এবং তার সঙ্গে দশা অন্তর্দশা পিরিয়ড, সেই অনুযায়ী আপনার যে চয়েস, সেই চয়েসের জায়গাটাকে সঠিক নয়, যার ফলে আপনি 100% লেবার দেওয়া সত্ত্বেও কিছু কিছু 120%, 150% লেবার দিচ্ছেন, 200% লেবার দিচ্ছেন, কিন্তু কোনোভাবেই সেই সাকসেসের জায়গাটা কিন্তু খুঁজে পাচ্ছেন না। তার কারণটা কোথায়? তা হচ্ছে আপনার জন্মছকের সঠিক সিদ্ধান্ত নেওয়ার জায়গা, সঠিক সময়ে জায়গাটাকে নির্বাচন করার জায়গা। এই জায়গাটাকে আমাদের বুঝতে হবে, তবেই আমরা সেখান থেকে এগিয়ে নিয়ে যেতে পারবো। দেখুন, সায়েন্স পড়া মানে শুধুমাত্র ডাক্তার ইঞ্জিনিয়ারিং কিন্তু বর্তমান সময় কিন্তু নেই। শুধুমাত্র ডাক্তার ইঞ্জিনিয়ার হলো তারও কিন্তু সেক্টরাইজেশন থাকে। দেখুন, যিনি ডাক্তার হচ্ছেন তার যেমন রবির যেমন পাওয়ারটা দরকার, তার সঙ্গে সঙ্গে অন্য যে গ্রহগুলো রয়েছে, কে এখানে যদি কারো মঙ্গলে পাওয়ার থাকে, তার মানে সে যেতে পারে শল্য চিকিৎসা ক্ষেত্রে যেতে পারে। যার ক্ষেত্রে দেখবেন শুক্রের পাওয়ার রয়েছে, সে অবশ্যই কোনো ডার্মাটোলজিস্ট ক্ষেত্রে যেতে পারে। ঠিক একই রকম ভাবে সে গাইনোকোলজিস্ট ক্ষেত্রে যেতে পারে। যার ক্ষেত্রে শনির পাওয়ার রয়েছে বা যার ক্ষেত্রে শনি বুধের পাওয়ার রয়েছে, শনি পাওয়ার থাকলে সেক্ষেত্রে আমরা তাকে যে অবশ্যই বলতে পারি অর্থোপেডিক। শনি বুধের কম্বিনেশনে যদি কোনো ইম্প্যাক্টেশন পাওয়া যায় ডাক্তারি ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে আমরা স্কিন ডক্টর বলতে পারি। এরকম অনেক রকমের দেখার বিষয় রয়েছে। সেই অনুযায়ী দেখে আমরা যদি তার সঠিক স্টেপটাকে নিতে পারি। ধরুন এমবিএ করছেন আপনারা, এমবিএ ক্ষেত্রে বহু ক্ষেত্র রয়েছে। কোনো ক্ষেত্রে রয়েছেন মার্কেটিং, ফিনান্স এবং কোনো ক্ষেত্রে পার্সোনাল। আপনি কোন সেক্টরটাকে বাঁচবেন আপনার এমবিএ এর ক্ষেত্রে, তবেই তো আপনি সেখান থেকে সফলতা পাবেন। আপনার যদি বুধের পাওয়ার না থাকে, আপনি যত চেষ্টাই করুন না কারণ, আপনার চন্দ্রের পাওয়ার যদি না থাকে, আপনি এমবিএ মার্কেটিং এ করে ফেলেছেন কিন্তু কোনোভাবেই সফলতা পেতে পারেন না। আপনার বুধের পাওয়ার নেই, আপনি কোনোভাবে যদি ফাইন্যান্সকে আপনার এমবিএ তে নিয়ে নেন, এমবিএ ফাইন্যান্স করে ফেলেন, সেখানে কোনোভাবেই আপনার সফলতা আসতে পারে না। সুতরাং আপনার জন্ম ছকের মধ্যে সমস্ত কিছু লুকিয়ে রয়েছে যে আপনি কোন সেক্টর বাঁচবেন, আপনার সন্তানকে কোন সেক্টরে পাঠাবেন, কোন সেক্টরে গেলে তার সঠিক জায়গাটা হবে। তার জন্যই কিন্তু আমাদের কেরিয়ার কাউন্সেলিং চলছে। এবং এই কেরিয়ার কাউন্সেলিংটা আমি কিন্তু প্রতি বছর মাধ্যমিক পরীক্ষার পর থেকে কিন্তু টানা চলতে থাকে। এই জায়গাটাকে আমাদের অনুধাবন করার জায়গা থাকে এবং এই জায়গাটাকে আমাদের অ্যাপ্লিকেশন। সুতরাং বিদ্যা এবং বুদ্ধি তার যদি অ্যাপ্লাই, সেটাকে যদি একসঙ্গে হয়, সেখান থেকেই কিন্তু আপনার সফলতা। তা না হলে বারবার ধরে আমাদেরকে যত চেষ্টাই করুন না কেন, যত রকমের রেমেডি করে ফেলুন না কেন, তাদের সফলতা আসবে না। এই সঠিক সিদ্ধান্ত, সঠিক সময় এবং সঠিক পর্যায়ে করলে এবং সঠিক রেমেডি করলে তবেই সেখান থেকে এগিয়ে যাওয়া যায়। আজকে তো সময় একদম কড়া নাড়ছে। মা দক্ষিণা কালীকে প্রণাম জানিয়ে, সকলকে অসম্ভব অভিনন্দন জানিয়ে আজকে এখানেই কিন্তু শেষ করলাম। দূর আর দূরে নেই অচেনা